ভূত প্রেত বিশ্বাস করেন না? তবে রেখাকে দেখুন। রেখা চক্রবর্তী। তার শরীরটা একটা বড় মিডিয়াম। খোলা দরজা পেয়ে বড় অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে তার শরীরে। তাকে ছেড়ে দিতে হচ্ছে সোসাইটির পক্ষ থেকে। তাই নব্য কলেজ শিক্ষকরা নিতে এলেন সেই গা হিম করা প্রেতাত্মার অভিজ্ঞতা। গল্পটা এবার বলি শুনুন। গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খোলা দরজার ইতিহাস। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খোলা দরজার ইতিহাস। সন্ত্রাস দত্ত আমাদের মধ্যে একজন বড় গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে। মুখুজ্জেবাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে। না, ওসব কিছু না, ও শুধু চা। আছে গরম মুড়ি, কচি শশা, নারিকেল কুচি। সন্তোষ দাস কলকাতা থেকে দুদিন হয় এসছেন। পরলোক তত্ত্বের আলোচনা করেন। এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন, নামও আছে। সন্তোষবাবু এই গ্রামের জামাই। মাঝে মাঝে আসেন, কারণ শ্বশুরবাড়ির সম্পত্তির তিনিই উত্তরাধিকারী। মাসে দু একবার আসেন। আমাদের গ্রামের নতুন কলেজের নতুন মাস্টার মশাইরা একটা মেস করেছেন। ৫-৬টি উচ্চশিক্ষিত যুবক মাস্টার মেস থেকে মুখুজ্জেবাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন। আমি ওই দলের একজন বটে। তবে আমি মেসে থাকি না। এই গ্রামেই আমার পৈতৃক ভিটে। রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক। তিনি বললেন, আপনি প্রমাণ করতে পারবেন পরলোক আছে? না, তবে প্রমাণের ব্যাপারে নয়, তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি। বলুন কি ঘটনা? তার চেয়ে আপনি কি বিশ্বাস করেন? করি। কি করে জানলেন পরলোকের ব্যাপার? নক অ্যান্ড ইট উইল বি ওপেন ইনটু ইউ, মিস্টার। ও বড় অস্পষ্ট কথা। এর চেয়ে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়েই বেরিয়েছে। প্রমাণ করা তো সহজ নয়, তবে এক একটা ঘটনা বলি শুনুন। তার চেয়েও ভালো হয় যদি রেখাকে নিয়ে এসে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত। কে রেখা? রেখা চক্রবর্তী একজন বড় মিডিয়াম, আমাদের সাইকিক সোসাইটির। তার এই শক্তির জন্য সোসাইটি তার মা দুই ভাইকে পুষছে। রেখা চক্রবর্তীর বয়স কত? 17-18 হবে। আশ্চর্য শক্তি ওর। অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে। কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি। কেন? খোলা দরজা পেয়ে বড়লোক পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে ওখানে। কোথায় ঢুকে পড়ে? মিডিয়ামের দেহে। রেখার শরীরটা তো হলো খোল। খোলের মধ্যে পড়ে থাকে পরলোকবাসী বড় দুষ্ট আত্মা। ওর দেহটাকে নিয়ে তারা সবাই ছিনিমিনি খেলতে শুরু করেছে। অদ্ভুত ফেয়ারি টেল। মশাই, শিক্ষিত পণ্ডিত লোক আপনি। প্রত্যক্ষ তো একটা প্রমাণ নাকি? আপনাদের ন্যায়শাস্ত্রে কি বলে এ নিয়ে? হ্যাঁ, আত্ম অনুমানের চেয়ে প্রত্যক্ষ প্রমাণ বড় বই কি। চলুন আমার সঙ্গে। ৬৭ নম্বর নন্দবাগান স্ট্রিট। রেখা ও তার মা, মায়ের সাথে তার ভাইরা ছোট্ট একটা ঘরে থাকে ওই ঠিকানায়। গরিব বড্ড, কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটি মেয়ে তার সবকিছু বিসর্জন দিতে পারে না। তার নিজের দেহটা আর তার দখলে থাকছে না, অপরের দখলে চলে যাচ্ছে। তার মানে? এর মানে খুব সহজ। রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্ট আত্মা এসে সেখানে জুড়ে বসেছে। ন্যায়ের অধ্যাপক রামবাবু এই আজগুবি কথায় নিজের মতো অকাট্যতা খুঁজে পেলেন। হেসে বললেন, এই জন্যই তো লোক আপনাদের কথা বিশ্বাস করে না। আচ্ছা, বলে যান শুনি। সন্তোষবাবু বললেন, না, আপনাদের নিয়ে যাব নন্দবাগানে। বললে বিশ্বাস করবেন না। আমরা বললাম, সেই ভালো। রামবাবু বললেন, সে তো ভালোই, তবু আগে বলুন কি কি হয়। সন্তোষবাবু বললেন, হবে আর কি। সেদিন রেখার মা বসে আছে। রেখা গিয়ে বললে, দিদি, আমার শ্রাদ্ধটা পর্যন্ত করলে না তুমি। আমার জন্য গয়া গিয়ে পিণ্ডদান করো, তোমাদের ভালো হবে। ওর মা বললে, কে তুমি? আমি পারুল, হেমনগরের পারুল। তুই তো অনেকদিন আগে মরে গিয়েছিস পারুল। গিয়েছি তো কি, রোজ তোমাদের বাড়িতে আসি, হেমনগরে যাই, সোদপুর বড় দিদির বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই তার। মনের গতিতে যাতায়াত আমাদের, কোনো কষ্ট নেই। কিন্তু উপরে উঠতে পারি না। পৃথিবী যেন টেনে রেখেছে।
পিণ্ডদান করলে পৃথিবীর বাঁধন কাটিয়ে চলে যাব। আমি চলি দিদি। একটা হিন্দুস্তানি মেয়ে রেখার দেহে ঢুকবে বলে ঘুরঘুর করছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কে সে? বস্তিতে আসতো। চরিত্র ভালো ছিল না। আত্মহত্যা করেছিল কি জন্য? এখন কষ্ট পাচ্ছে। এখানে দার্শনিক রামবাবু প্রশ্ন করলেন, দাঁড়ান মশাই, একটা মস্ত বড় ফাঁক রয়ে গেছে। চরিত্র ভালো ছিল না এই কথার মানে কি? কোন স্ট্যান্ডার্ডে পরলোকের চরিত্রের সুনির্ধারিত হয়ে থাকে? এটা উত্তর চাই। সন্তোষ দত্ত বললেন, নিজের মনই পরলোককে নিজের বিচারক হয়। কেউ বাইরে থেকে কিছু করে না। উইল ইজ দ্য কি। পরলোকে একটি মস্ত বড় সত্য। কিন্তু এসব তত্ত্ব থাক, গল্পটা বলি। রেখার মাঝে মাঝে দুষ্ট আত্মারা ঢুকে পড়ে তার শরীরে। তারা হিন্দিতে, উড়িয়াতে, বাংলাতে গাল দেয়, কারণ সব জাতির আত্মা তার মধ্যে আসে। সেদিন একটি ফিরিঙ্গি মেয়ে ওর দেহে অনেকক্ষণ অধিকার করে রাখলো। তার বাড়ি নাকি ন্যাশনাল পার্কের ওখানে। রেখা কোনো কালে ইংরেজি জানে না, অথচ গড় গড় করে ইংরেজি বলছে। রামবাবু অবিশ্বাসের সুরে বলেন, আপনি নিজে শুনেছেন? নিশ্চয়ই। না শুনলে বলি? শুধু তাই নয়, অনর্গল উড়িয়ে বলতে শুনেছি রেখাকে। কিন্তু এসবের চেয়েও আশ্চর্য এবং খুব খারাপ হলো, পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মারা আসে যখন। তারা এসে কি করে? নানা রকম উপদ্রব করে। ওর দেহটাকে নিয়ে হয়তো ধুলোয় ফেললে, হয়তো রোদে কষ্ট দিলে। একবার রেখাকে আগুনে পোড়াতে গিয়েছিল। আবার নিম্ন শ্রেণীর প্রাণীর আবির্ভাব হয়, তাদের নাম জানি না। ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল। এরা ভয়ানক, হিংস্র এবং মানুষের ক্ষতি করার জন্য সবসময় উন্মুখ। তবে এরা কিছু করতে পারে না। স্থূল জগতে এদের দেহ অদৃশ্য। পৃথিবীর কোনো পদার্থ এদের স্পর্শ করার কোনো ক্ষমতা নেই। বেশ আজগুবি গল্প হলো আজ বৃষ্টির দিন। আমার সঙ্গে যাবেন নন্দবাগানে? যেতে পারি। প্রত্যক্ষ দেখুন না। দোষ কি? না, কিছু দোষ নেই। কাল চলুন বাসে করে যাই। এইভাবে শ্রীযুক্ত রামলাল চক্রবর্তী, এম.এ. পিএইচডি দর্শনের অধ্যাপক, তার মরণের পথে অগ্রসর হয়েছিলেন। সংবাদপত্রে যেটা বেরিয়েছিল সেটা সর্বৈব মিথ্যা। ময়নাতদন্তে আদালতের বিবরণও কাল্পনিক। রেখা চক্রবর্তী খুব ভালো চরিত্রের মেয়ে। মুখুজ্জে বাড়ি ছিল বসিরহাট ট্যাটরায়। পূর্বোক্ত আড্ডার দিনের ঠিক 9 দিন পরে জন্মাষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দবাগান স্ট্রিটে রেখাদের বাড়িতে গেলাম। রেখাদের বাড়ি এদিন যা ঘটে গেল, প্রেততত্ত্ব চর্চার ইতিহাসে এরকম ঘটনা আর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। রেখাদের বাড়িটার একটু বিবরণ দেয়া যাক। একটা পাশের দরজা দিয়ে ওদের বাড়ি ঢুকেই সামনে একটা রোয়াক। রোয়াকের সামনে দুখানা দক্ষিণমুখী বড় ঘর, পেছনে একটা ছোট ঘর। ছোট ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা। আগে এখানে বোধহয় রান্না হতো। উনুন পাতা আছে। বর্তমানে এখানে কয়েকটি ফুলের টব ও রেখার ছোট ভাইয়ের একখানা ট্রাইসাইকেল থাকে। এই গেল বাড়ির কথা। ওই ছোট্ট ঘরের অবস্থান ও পেছনের বারান্দাটার কথা মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায়ে। সংক্ষেপে বলাই ভালো, ফেনিয়ে লাভ নেই। রেখা আমাদের চা এনে দিল। সন্তোষবাবু বলল, আজ আমাদের বন্ধু রামলাল চক্রবর্তী এখানে এসেছেন, ওকে একটু দেখাতে হবে। রেখা মেয়েটির শ্যামবর্ণ, একহারা, বেশ সুশ্রী চেহারা, গলার সুর বীণার ঝংকারের মতো মিষ্টি, বড় বড় চোখ, চোখের দৃষ্টি অতি নিরীহ, যেন বোবার মতো। ওর সুশ্রীতা অনেকটা ব্যাঘাত করেছে এই নির্বোধের মতো চোখের দৃষ্টির। রেখা বললে, আজ কদিন থেকে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে একটা কেউ। মানুষ কি জানোয়ার বুঝতে পারছি না। আজও বোধহয় আসবে। আমার বড় ভয় করে। সন্ধ্যার পর রেখার মা আমাদের নিয়ে গেলেন সেই ছোট্ট ঘরটাতে। ধুনো দেওয়া হলো ঘরে, ফুল দিয়ে সাজানো হলো। আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম। ঘর অন্ধকার করা হলো। রেখার মা বললেন, বাবা, একখানা রেকর্ড দাও। গ্রামোফোনে একটা সানাই বাজনার রেকর্ড দেওয়া হলো। একটা ক্ষীণ সুর শোনা গেল ঘরের কোণ থেকে। কে যেন কি বলছে। সন্তোষবাবু বললে, কে? ক্ষীণ সুর, মেয়েলি কণ্ঠস্বর। বললে, আজ আপনারা রেখাকে সার্কেলে বসতে দেবেন না? কেন? আপনি কে? আমি রেখার পিসি নীরদবালা। আজ ওর শরীরটা তত ভালো নেই।
অনেকগুলো বাজে লোক অপেক্ষা করছে ওর দেহের মধ্যে প্রবেশ করবার জন্য। এখনো আছেন নাকি? আর কোনো শব্দ শোনা গেল না। খানিকটা সময় কেটে গেল অন্ধকারে, যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। রেখা চকর্তির কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে ওর নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে শুধু। কিছুক্ষণ পরে নিদ্রিতা রেখার মুখ দিয়ে কে যেন একজন গম্ভীর স্বরে বলল, মালতী, ও মালতী। সন্তোষবাবু বললেন, কে আপনি? মালতী আজ এখানে আসেনি। আমি তার স্বামী। এলে বলবেন তার খোঁজ করেছি। আজ মিডিয়ামকে উঠিয়ে দিন। আজ বড় বিপদ। কেন? রেখা আবার ঘুমিয়ে পড়ল। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। রাত ক্রমে বেশি হলো। আর কেউ আসে না। আধ ঘন্টা কেটে গেল। আমরা ভাবছি আজ এই পর্যন্ত থাক। হঠাৎ পেছনের ছোট্ট ঘরটাতে একটা কি শব্দ শোনা গেল। খুব চাপা কি একটা শব্দ। ঘরের বাতাস আবার ভারী ঠান্ডা হয়ে উঠল। প্রত্যেকবার পরলোকের কোনো মানুষ আসবার সময় ঘরের বাতাস নাকি ঠান্ডা হয়। সন্তোষ দত্ত মানলে না। এবার যে ঘটনাটা ঘটল তা আমার দিক থেকে বলি। সেই অন্ধকারে অন্য লোকের কি হচ্ছে তা জানবার উপায় ছিল না আমার। আমার মনে হলো মাথায় কে এক ঝুড়ি বরফ বসিয়ে দিলে, এবং সেই যেন কোনো অদ্ভুত উপায়ে লম্বা হয়ে ঝুলে পড়া আমার নাকের গর্ত বুজিয়ে দিচ্ছে ধীরে ধীরে। আমার শরীর যেন অবশ হয়ে আসছে। পেছনের ঘরটাতে একটা যেন বরফের কল বসানো হয়েছে। ঠান্ডা এবং ভারী হাওয়া আসছে ওই ঘরটা থেকে। যেন চাপা আর্তনাদের মতো কি একটা শোনা গেল রেখার কণ্ঠ থেকে। আর পেছনের ঘরটাতে কি যেন একটা কল বসেছে। কোনো শব্দ নেই, কিছু দেখা যাচ্ছে না সে ঘরে। অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন ও মাল মশলা তৈরি হচ্ছে ওই ছোট্ট পেছনের ঘর থেকে। হঠাৎ সন্তোষবাবু বলে উঠলেন, ঘরে আলো জ্বেলে দিন, আলো জ্বেলে দিন, এই দেখুন কি। আমি দেখলাম কি তা বলি। ঘরের দেয়ালে একটা বিরাট কালো ছায়া, দেখতে গায়ের দাঁতের মতো, ঠিক যেন মানুষের গায়ের দাঁত, অথবা বর্ষাকালে বাঁশ গাছের গায়ে যেমন ছত্রাক জন্মায় তেমনি। তবে সেটা রবারের ফুদা বেলুনের মতো ক্রমেই বেড়ে যাচ্ছে। আর ভীষণ ঠান্ডা বরফ যেন আমার চৈতন্য লোপ হয়ে আসছে। আমি ঠিক জানি না কি হচ্ছে কোথায়। কোথায় যেন নিস্তব্ধ ঘন অরণ্যের মধ্যে মহা এক জন্তু বা দানব লোকালয়কে ধ্বংস করবার সাধনায় মগ্ন। সেটা বোবা দানব। মুখে তার ভাষা নেই। মুখ বোধহয় নেই। দৃষ্টি হয়তো আছে, তবে তাতে নগ্ন হিংস্রতা। কিন্তু চোখ নেই। সে জিনিস কোনো মানুষ বা ছবিতে আঁকা দানব, ভূত প্রেতের মতো আদৌ নয়। মোটেই নয়। সেটা একটা ক্রমবর্ধমান ব্যাঙের ছাতার মতো, কিংবা গায়ে দাঁতের মতো বাড়ছে বাড়ছে, ক্রমশ বাড়ছে, চওড়া হচ্ছে। ডাইনে বাঁয়ে সব দিকে বেড়ে সব যেন গ্রাস করে ফেলে দেবে। দাঁত ছড়িয়ে পড়বে সারা ঘরের গায়ে। ঘরের মানুষের গায়ে ঘন কৃষ্ণ বর্ণের দাঁত। রবারের বেলুনের মতো ফেঁপে ফুলে ক্রমশ বড় হচ্ছে। অথচ ভয়ানক, হিংস্র, উগ্র, ক্রূর, নির্মম, বুদ্ধিহীন ধ্বংসের করাল দূত। আর নিস্তার পাওয়ার উপায় নেই ওর হাত থেকে। একটা আর্তচিৎকার শোনা গেল যেন ঘরে। আমি যেন দেখলাম পেছনের ছোট ঘরটা সেই বিরাট কালো ব্যাঙের ছাতা বা দাঁতে ভরে গিয়েছে। ঘরের দেয়াল ও দ্বারটা ভেদ করে ওই জিনিসটা চারিধারে ছড়িয়ে পড়বে। কালো ভীষণ ঠান্ডা কানচটা দাঁত। আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই মোমের মতো জিনিসটা বেড়ে নেমে ঝুলে পড়ে আমার চোখ নাক বুঝিয়ে দিচ্ছে। আমি কথা বলতে পারছি নে, নিঃশ্বাসও নিতে পারছি নে। কোথায় যেন ঢং ঢং করে 10টা বাজছে। আমি শুনে চলেছি, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর আমার আর জ্ঞান ছিল না। রাত তখন 10টা হবে। যখন জ্ঞান হলো তখনও রাত্রি। কিন্তু ঘর অন্ধকার নয়। শেষ রাতের চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছে ঘরে। যে যার চেয়ারে অসাড় হয়ে হেলে পড়ে আছে। রেখা চকর্তী অজ্ঞান হয়ে হাত পা এলিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছে। কেবল সন্তোষ দত্ত নেই ঘরের ভিতর। আমি খানিকটা বোঝবার চেষ্টা করলাম কি ঘটেছিল। তারপর সব মনে পড়ল।
সে ভীষণ দাঁত কোথায়? রেখা চকর্তী মিডিয়ামের বাড়িতে সার্কেল বসেছিল আজ সন্ধ্যার সময়। ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার ছিল। এখন চাঁদের আলোয় খানিকটা অন্ধকার দূর হয়েছে। ঘর দেখে মনে হলো এখানে যেন একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে। মোটরের শব্দ উঠল বাইরে। একটু পরে সন্তোষ দত্ত ঘরে ঢুকলো। ওর সঙ্গে একজন ডাক্তার। আর সব লোকের চৈতন্য সম্পাদন করানো হলো। রামবাবুর প্রাণ অনেকক্ষণ দেহ ছেড়ে চলে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে মত দিলে শ্বাস বন্ধ হয় মৃত্যু। সারা মুখ কালো বিবর্ণ হয়ে আছে, জিভ বেরিয়ে পড়েছে, চোখ ঠিকরে বেরোচ্ছে। পুলিশ এলো, হৈ হৈ হলো, লোকজনের ভিড় হলো। রামবাবুর সব পরীক্ষা করা হলো। তারাও বললে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন উনি। ফুসফুসে একটা নতুন গ্যাসের অস্তিত্ব। সব ব্যবচ্ছেদাগারে পাওয়া গেল আর্জন জাতীয় সহজদাহ্য গ্যাস। সন্তোষ দত্তকে অনেকদিন পর জিজ্ঞাসা করেছিলুম, সে রাত্রে কাণ্ড কারখানার মূল সূত্রটি কি? সন্তোষ দত্ত বললে, সে রাত্রে একজনও বাঁচতাম না আমরা। পূর্বেকার আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল। আমাদের সেটা শোনা উচিত ছিল। আমি বললাম, দুজন আত্মা, রেখার পিসি আর মালতীর স্বামী। কি হয়েছিল জানেন? কোনো দুষ্ট আত্মা আসেনি। রেখার পিসি অন্তত তাই বলে গিয়েছিল। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এসেছিল ভূবরলোকের হিংস্র জীব বিশেষ, যাদের ইংরেজিতে বলে এলিমেন্টাল। ওরা ভূবরলোকের বাঘ ভাল্লুক জাতীয় প্রাণী। মানুষের চেয়ে অনেক নিম্ন স্তরের, অথচ ক্ষমতায় ও ক্রূর বুদ্ধিতে মানুষকে ছাড়িয়ে যায়। সেদিন কি হয়েছিল জানেন? ওটা আমাদের সকলের শরীর থেকে স্থূল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট্ট ঘরটাতে নিজের অদৃশ্য দেহটাকে স্থূল জাতের উপযুক্ত করে তুলেছিল। অন্ধকার ঘর ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছিল। তা তখন কি জানি? জানলে খুব সহজে তাড়াতে পারা যেত। আমি কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, কিভাবে? খুব সহজে। বলুন, আপনি নিশ্চয়ই জানেন। মাত্র আলোর সুইচ টিপে দিয়ে বিভীষিকাময় অন্ধকার রাত্রি ও রহস্যময় পরজগতে সমস্ত কুহেলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তেই নিরাপদ হতাম, যদি আলোয় ভরিয়ে খুলে দিতে পারতাম